লেখিকা সুদেষ্ণা পাল ভট্টাচার্যর কুমড়ো পটাশ। কি রে, কুমড়ো পটাশটা বেরিয়েছে? চোখ বন্ধ করে বাঁ হাতের কড়ি আঙুল দিয়ে আয়েশ করে কানের ভিতরটা চুলকাতে চুলকাতে প্রশ্নটা ছুড়ে দিল ডাব্বু। ডাব্বুর ডান হাত কাম অ্যাসিস্ট্যান্ট পচা এতক্ষণে এক মনে মোবাইল দেখছিল। এবার আর চোখে একবার সামনের বাড়ির বন্ধ জানালাটার দিকে তাকিয়ে নিল। না গুরু, এখনো তো দেখছি না। কি হলো বলো তো? মালটা কি আজ অফিস যাবে না নাকি? আরে যাবে যাবে, না গিয়ে যাবে কোথায়? আজকে রাতের মুরগির টাকা শালাই মালটার থেকেই ঝাড়বো। মনে আছে তো আগের বার কেমন নাকানি চোবানি খাইয়েছিলাম সারা পাড়ার সামনে? উফ, মনে নেই আবার যা একটা রগড় হয়েছিল সেদিন। চাঁদা দেবে না বলাতে তুমি যেই না বললে প্যান্টালুনটাই খুলে নেবে, বেচারা ভয় আধমরাই হয়ে গেল। ঘেমে নে একাকার হয়ে কাপা কাপা হাতে পার্সটা বের করে দিল তোমায়। মনে আছে গুরু, সেই টাকায় সেদিন হেব্বি একটা ফিস্ট করেছিলাম রাতে। হ্যাঁ, সেদিন খাওয়াটা জব্বর হয়েছিল। কিন্তু আজ কি হলো? এত দেরি করে তো কোনোদিন বেরোয় না। আজ কেটে পড়বে? বেলা তো অনেক হলো। তাই তো ভাবছি। এদিকে বস তখন থেকে ফোন করে যাচ্ছে, না চল আজ কেটেই পড়ি, বুঝলি, পরে বেটাকে দেখে নেব। কাকা, তোমার চায়ের দামটা রইলো? পাড়ার উঠতি মস্তান ডাব্বু আর তার সাগরেদ পচা মোড়ের চায়ের দোকানটায় সেই সকাল থেকে ঠায় বসে আছে। এই নিয়ে 4 কাপ চা পেটে পড়ে গেল। কিন্তু যার জন্য এত কিছু তার পাত্তা নেই। সকাল সকাল মেজাজটাই তেতো করে দিল শালা। বেঞ্চের ওপর চায়ের টাকা রেখে ডাব্বু আর পচা উঠে গেল। বেশ কিছুক্ষণ পর সামনের বাড়ির দোতলার কোণের ঘরের একটা জানলার খড়খড়ি একটু ফাঁকা হলো। একটা ছায়ামূর্তি ভেতর থেকে আস্তে আস্তে বাড়ির চারপাশটা মেপে নিল। না, চায়ের ঠেকটা ফাঁকা, আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না। তার মানে আজ আর চাঁদার জন্য পাড়ার ছেলেগুলো পেছনে লাগবে না। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো লোকটা। অনেক দেরি হয়ে গেছে, এবার অফিসের জন্য না বেরোলে নির্ঘাত লেট। পাশে রাখা ব্যাগটা তুলে নিয়ে মায়ের ঘরের দিকে এগিয়ে গেল। মা, আমি তাহলে বেরোলাম। ওমা শানু, তুই এখনো বেরোসনি? আমি ভাবলাম তুই বুঝে চলে গেছিস। সেই তো কখন রেডি হয়ে গেছিস। কি করছিলি এতক্ষণ? মার কথার উত্তর না দিয়ে সদর দরজার দিকে এগিয়ে যায় শানু ওরফে শান্তনু মল্লিক। না, আজ একটু বেশি খাওয়া হয়ে গেছে, পেটটা কেমন গুড়গুড় করছে। সকালবেলা ডাবল ডিমের 2টো অমলেট, খানচারেক কলা আর পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট দিব্যি সেরেছিল। কিন্তু তারপর চান করে মার হাতের গরম গরম লুচি খান 25 না খেলেও পারত। আসলে এমনিতে আমাদের শান্তনুবাবু একদম তার নামের মতো শান্তশিষ্ট গো বেচারা ভালো মানুষ। সাত চড়েও রাগ করেন না, কারো ব্যাপারে নাক গলান না। কিন্তু ওই দোষের মধ্যে একটাই, খেতে বড় ভালোবাসেন। এই তো গেল মাসেও পাড়ার ডাক্তার কাকুর সাথে দেখা বাজারে। হে হে করে হাসতে হাসতে বললেন, কি হে শানু বাবু, এবার খাওয়াটা একটু কমাও, ওজন তো বেড়ে বেড়ে অনেক হলো। চেষ্টা তো করি ডাক্তার কাকু, কাচুমাচু মুখে বলল শানু। বটে, তা কি চেষ্টাটা করছো শুনি? আগে ওই যে রোজ সকালবেলা উঠে 1 গ্লাস জল খাই লেবু আর মধু দিয়ে, ব্যাস তাহলে আর কি। বলি, ডায়েটটা যে করে দিয়েছিলাম সেটা কি মেনে চলা হয়? বলেছিলাম যে প্রতিদিন সকালবেলা নিয়ম করে হাঁটবে, এক্সারসাইজ করবে, সেটা কি করো? না, তোমায় নিয়ে আর পারা গেল না। আচ্ছা, তোমার বাবার সাথে আমার সেই কবে থেকে বন্ধুত্ব। যতদিন বেঁচে ছিলেন দেখেছি কি ভীষণ স্বাস্থ্য সচেতন মানুষ ছিলেন। আর তার ছেলে হয়ে এই 35 বছর বয়সেই তুমি কিনা ওজনে সেঞ্চুরি করে ছাড়লে। বলি, এরপর তো নানা রোগ বাসা বাঁধবে শরীরে। আচ্ছা, এই যে পাড়ার ছেলে ছোকরারা তোমায় নিয়ে এত হাসাহাসি করে, তোমার এত পেছনে লাগে, এতেও খারাপ লাগে না? খারাপ একটু লাগে বই কি, কিন্তু মাথা নিচু করে বলার চেষ্টা করে শান্তনু। ওই কিন্তু তাই তো ছাড়তে হবে। জানি খেতে ভালোবাসো, তা বলে এত। ডাক্তার কাকার সব কথা কানে যায় না শান্তনুর। আসলে এসব ওর এখন গা সওয়া হয়ে গেছে। ছেলেবেলা থেকেই একটু মোটার দিকে গড়ন ছিল ওর, খেতেও পারতো অনেক। ছোটবেলায় সবাই আদর করে 2টো ফোলা ফোলা গাল টিপে দিত। কিন্তু তারপর বড় হবার সাথে সাথে খাওয়াটাও পাল্লা দিয়ে বাড়তে থাকলো, আর তার সাথে ওজনটাও।
স্কুল থেকে কলেজ সব জায়গায় আস্তে আস্তে ব্যাপারটা মজা থেকে টিটকারি, ব্যঙ্গ, রসিকতার পর্যায়ে চলে গেল। বাবা মার দেওয়া শান্তনু নামটা ভুলে সবাই মনের সুখে নানা রকম নাম ধরে ডাকতে থাকলো। মোটা, মোটকু, কুমড়ো পটাশ, জোকার, হাতি, আরো কত কি। প্রথম প্রথম ভীষণ কান্না পেত। তখন ডায়েটিং থেকে এক্সারসাইজ, এলোপ্যাথি থেকে কবিরাজি সবকিছু চেষ্টা করত, কিন্তু অনেক যোগা করেও রোগা হতে পারিনি। তারপর বিয়ের বয়স হতে মা সম্বন্ধ দেখা শুরু করলো। তার আগে অবশ্য বয়সের নিয়মে শান্তনুবাবু প্রেমেও পড়েছিলেন বেশ কয়েকবার, কিন্তু প্রত্যেকবারই তার একতরফা প্রেম ওরই কোনো বন্ধুর বাইকের পেছনে বসে টাটা কুমড়ো পটাশ বলে ভেগে গেছেন। আর বলাই বাহুল্য, সম্বন্ধ করে বিয়েটাও এখনো অবধি লেগে উঠতে পারেনি। তাই সত্যি বলতে এখন সব অভ্যেস হয়ে গেছে, শুধু সবকিছু থেকে নিজেকে একদম গুটিয়ে নিয়েছেন। ভিড়, ট্রেনের ধাক্কা সামলে অফিসে ঢুকতে ঢুকতে প্রায় 10:30 বেজে গেল। ঢুকতেই মুখার্জিদার তলব। কোনো রকমে বোতল থেকে ঢকঢক করে জল খেয়ে গলাটা ভিজিয়ে নিয়েই মুখার্জিদার কেবিনে ঢুকলো শান্তনু। আসবো মুখার্জিদা? গলাটা যতটা সম্ভব নরম করে জিজ্ঞাসা করলো শান্তনু। এসো, ভেতর থেকে গম্ভীর স্বরে বললেন ওর বস অনিমেষ মুখার্জি। ভেতরে ঢুকতেই দেখলো সামনের চেয়ারে সনাতন বসে। সনাতন শান্তনুর সহকর্মী। গত 5 বছর ধরে ওরা পাশাপাশি বসে কাজ করে, কিন্তু শুধু পাশাপাশি বসে কাজ করলেই যে বন্ধু হওয়া যায় না তা সে বিলক্ষণ জানে। না জানি আজ আবার কি বলে বসে। কি ব্যাপার, তুমি আজও লেট? ফাইলের থেকে মুখ না তুলেই বলল অনিমেষ। না মানে 9:30 ট্রেনটা ধরতে পারলাম না। ট্রেনের আর দোষ কি, যা কচ্ছপের গতি। পাশ থেকে ফুট কাটলো সনাতন। যাকগে শোনো, আজ একটা নতুন মেয়ে জয়েন করছে, তোমাদের পাশেই বসার ব্যবস্থা করা হয়েছে, একটু দেখে শুনে নিও। সনাতনকে বলেছি ওকে কাজগুলো বুঝিয়ে দেবে, কিছু দরকার লাগলে তুমিও সাহায্য করো। ও ভালো কথা সনাতন, আমাদের এবারের অফিস পিকনিকের কি হলো? সব ব্যবস্থা হয়ে গেছে স্যার। ওই ব্যারাকপুরের কাছে একটা বাগান বাড়ি পাওয়া গেছে, আর ক্যাটারারও ঠিক করে ফেলেছি, কিন্তু একটা প্রবলেম হতে পারে। একবার আর চোখে শান্তনুর দিকে তাকিয়ে নিল সনাতন। কি আবার প্রবলেম হবে? না তেমন কিছু না, শুধু আগের বার তো শান্তনু একাই 10 জনের খাবার সাফ করে দিয়েছিল, এবার কি হবে তাই ভাবছি। মুচকি একটা হাসি খেলে গেল সনাতনের মুখে। কি বলছো হে? 10 জনের খাবার? শান্তনু, তুমি তো দেখছি ভীমকেও হার মানাবে। ভাববেন না স্যার, আমি এবার যাচ্ছি না, একটু অসুবিধা আছে। আস্তে করে শব্দগুলো ছুড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাবার সময় শান্তনু শুনতে পেল, যাক বাবা, বাঁচা গেল। আর সাথে সাথে সমস্বরে হাসি ভেসে এলো। এক মনে ফাইলের ভেতর মুখ গুজে কাজ করছিল শান্তনু। হঠাৎ মিষ্টি একটা সুবাস নাকে আসায় মুখ তুলে চাইল। ওর সামনে দাঁড়িয়ে বছর 25-এর একটি মেয়ে, গায়ের রং শ্যামলা, ছিপছিপে চেহারা, একটা সাধারণ তাঁতের শাড়ি সুন্দর প্লিট করে পরা। প্রসাধনের বলতে চুলটা হাত খোপা করে বাঁধা, মুখে হালকা পাউডার, চোখে কাজল, কপালে ছোট্ট একটা টিপ। এক কথায় সবকিছুর মধ্যে একটা লালিত্য জড়িয়ে আছে। শুনছেন, আমি সনাতন বাবুকে খুঁজছিলাম, উনি কোথায় বসেন বলতে পারবেন? মেয়েটির কথায় শান্তনুর সম্বিত ফিরল। ঘাড় ঘুরিয়ে দেখলো সনাতনের টেবিলটা ফাঁকা। উনি তো এখন এখানে নেই, হয়তো কোথাও বেরিয়েছেন। আপনার কি দরকার আমায় বলতে পারেন। আসলে আমি আজ এখানে নতুন জয়েন করেছি, কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না। আমায় হেড অফিসে থেকে বলা হয়েছিল সনাতন বাবুর সাথে দেখা করতে। ও, আপনি কি পারমিতা মণ্ডল? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আসলে আপনার আসার কথা মুখার্জিদা মানে আমাদের বস অনিমেষ মুখার্জি বলেছেন। চলুন আপনার বসার জায়গাটা দেখিয়ে দিই। পারমিতাকে কাজগুলো সব বুঝিয়ে নিজের ডেস্কে ফিরতে ফিরতে প্রায় ঘন্টাখানেক লেগে গেল শান্তনুর। আশেপাশে না তাকিয়েও বেশ বুঝতে পারছিল যে চারপাশের কয়েক জোড়া চোখ বারবার ওদের দেখছে। আসলে এই সব সরকারি অফিসে মুখরোচক গল্প তৈরি হতে বেশি সময় লাগে না। আর এখানে সনাতনের বেশ কিছু চেলা চামুন্ডাও আছে, যারা শান্তনুকে একদম ভালো নজরে দেখে না। একটু টেনশন হলেও ভেতর ভেতর বেশ ভালো লাগছিল ওর। দিন 7 পরের কথা।
টিফিন নিয়ে অফিসের পেছনের গাছতলাতে এসে বসলো শান্তনু। টিফিনের সময়টা ও এখানেই কাটায়। আসলে প্রথম প্রথম ক্যান্টিনেই খেত বাকিদের মতো। ক্যান্টিনে এই সময়টাই কত আড্ডা হয়, কত রকম গল্প, হাসি ঠাট্টা হয়, বেশ ভালো লাগতো। কিন্তু তারপর আস্তে আস্তে বুঝতে পারলো এইসব হাসি ঠাট্টার অনেকটাই ওকে ঘিরে। ওর টিফিনের পরিমাণ, খাবার ধরন, গোলগাল শরীরটা সব ওদের জোকসের টপিক হয়ে গেল। তাই এখনো এখানে এসেই খায়। এখানে একটা সিমেন্টের বেদি আছে, ওর উপর একটা খবরের কাগজ পেতে বাড়ি থেকে আনা পরোটা আর ঘুগনি বার করলো। উফ, পেটে যেন ছুঁচোয় ডন মারছে। সবেমাত্র খাবারটা মুখে তুলতে যাবে এমন সময় শুনলো, আপনি বুঝি ক্যান্টিনে খান না? মুখ তুলে দেখলো ওর সামনে দাঁড়িয়ে আছে সেই সেদিনের মেয়েটা পারমিতা। না মানে, আমার এখানেই খেতে ভালো লাগে। আপনার টিফিন শেষ? সেদিনের পর আর কথা হয়নি মেয়েটার সাথে। মুখটা নিচু করেই বলল শান্তনু, হ্যাঁ, আমি আজ খাবার আনিনি, তাই বাইরে কিনতে গিয়েছিলাম। আচ্ছা, আপনি নিশ্চয়ই কারোর সাথে খান, তাহলে আমি বরং যাই। আরে না না, আমি একাই খাই, আপনি বসতে পারেন এখানে, আমার কোনো অসুবিধা হবে না। এই পুরোটা আপনার একার টিফিন? পারমিতার মুখটা হা হয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল। কিছু মনে করবেন না, আমি ঠিক ওইভাবে বলতে চাইনি। এবার মুখ তুলল শান্তনু। মুখে হালকা একটা হাসি খেলে গেল। তাও ভালো, অন্তত এই মেয়েটা তো ওকে নিয়ে ইয়ার্কি মারলো না। আপনি কিছু মনে করেননি তো? আবার জিজ্ঞাসা করলো পারমিতা। না, আমি কিছু মনে করিনি, আপনি বসে পড়ুন। এবার পারমিতা বেদির আর এক পাশে গিয়ে বসলো। তা আপনার টিফিনে কি আছে? জিজ্ঞাসা করলো শান্তনু। ওই সামনে যা পেলাম, ডিম টোস্ট। ওইটুকু ডিম টোস্টে পেট ভরবে আপনার? হ্যাঁ, তা ভরে যাবে, কিন্তু সত্যি বলতে কি, আপনার টিফিনটা দেখে একটু লোভী হচ্ছে। আসলে আমার বাড়ি জলপাইগুড়ি, এখানে মেসে থাকি। আর মেসের খাবার তো জানেনই, না আছে রং, না আছে স্বাদ। পেট হয়তো ভরে, কিন্তু মন ভরে না। জানেন, আমার মাও খুব ভালো ঘুগনি করে। বেশ তো, তা খান না আমার থেকে একটু। একটা পরোটা আর ঘুগনি এগিয়ে দেয় শান্তনু। না না, ছি ছি, কি যে বলেন! আপনি খাচ্ছিলেন আর আমি মাঝখান থেকে এসে আপনার খাবারে ভাগ বসাবো? একদম না, আপনি খান, আমার তো খাবার আছে। তা বেশ তো, আপনি বরং আপনার ডিম টোস্টে কিছুটা আমায় দেবেন। জানেন তো, ভাগ করে খেলে শুধু পেট না, মনও ভরে। আর আমার সাথে খাবার ভাগ করার জন্য মা ছাড়া আর কেউ নেই, তাই আমার ভালোই লাগবে। অনেকদিন বাদে সে ছোট্টবেলার স্কুলের মতো সেদিন শান্তনু কারো সাথে খাবার ভাগ করে খেলো। সত্যি সারাটা দিন ওর মন ভালো থাকলো। টিফিনের এই 1 ঘন্টা আস্তে আস্তে শান্তনু আর পারমিতাকে বন্ধু করে দিল। ওরা রোজ একসাথে টিফিন ভাগ করে খেত। কোনোদিন কেউ কাজে আটকে গেলে আর একজন গাছতলায় এসে অপেক্ষা করত। তারপর খাবারের মাঝে কত গল্প, কত হাসি ঠাট্টা করত। শান্তনু জানতে পারলো যে পারমিতার বাবা একজন শিক্ষক। ওর একটা ছোট্ট ভাইও আছে, ক্লাস 10-এ পড়ে। পারমিতার খুব ইচ্ছা ও ইউপিএসসি পরীক্ষা দিয়ে একদিন বড় আইপিএস অফিসার হবে। শান্তনুও বলতো ওর ছেলেবেলার কথা, ওর বড় হয়ে ওঠার গল্প, ওর পছন্দের খাবারের লম্বা লিস্ট। শুধু মোটা হওয়ার জন্য সবার কাছ থেকে পাওয়া যন্ত্রণাগুলো লুকিয়ে রাখতো। এতদিন ভেতরে ভেতরে গুটিয়ে কুঁকড়ে যাওয়া মানুষটা যেন আবার মন খুলে কথা বলতে শুরু করেছিল। কিন্তু ওরা জানতেও পারে না যে অফিসের আরো কত জোড়া চোখ প্রতিদিন ওদের নজরে রাখছে। কয়েক মাস পরের কথা, আর 5টা দিনের মতো সেদিনও ওরা গাছতলায় একসাথে বসে টিফিন খাচ্ছিল। উফ শান্তনুদা, আপনি এত হাসাতে পারেন, আমি সত্যি ভাবতে পারিনি। টিফিন শেষ করে শান্তনু ওদের অফিসের বিভিন্ন হাস্যকর ঘটনা পারমিতাকে শোনাচ্ছিল। ওর বলার ভঙ্গিমায় আর অঙ্গভঙ্গিতে পারমিতা যখন হো হো করে হাসছিল, বুকের ভেতরটা একটা অন্যরকম ভালো লাগায় ভরে যাচ্ছিল ওর। ও যে এত ভালো কথা বলতে পারে, কাউকে এত হাসাতে পারে, তা নিজেই কবে ভুলেই গিয়েছিল। না, আপনাকে যতটা গম্ভীর আর রসকসহীন ভেবেছিলাম, আপনি কিন্তু ততটা নন। বলছেন? আলতো হাসলো শান্তনু। হ্যাঁ বলছি। আচ্ছা, সবসময় গুটিয়ে থাকেন কেন বলুন তো? কিসের এত ভয় আপনার? জীবনটাকে নিজের মতো করে বাঁচতে ইচ্ছে হয় না? আগেও লক্ষ্য করেছি, কি যেন একটা চাপা কষ্ট লুকিয়ে আছে আপনার মধ্যে। না মানে, আপনি আমায় এতটা খেয়াল করেছেন? অবাক হয় শান্তনু। আসলে জানেন তো, কথা শেষ হয় না শান্তনুর। হঠাৎ ওদের পেছন থেকে একটা স্বর ভেসে আসে। যদি কুমড়ো পটাশ হাসে, থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে।
ঝাপসা গলায় ফার্সি কবে, নিঃশ্বাসে ফিস ফাঁসে, 3টি বেলায় উপোস করে থাকবে শুয়ে ঘাসে। শান্তনু আর পারমিতার সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে দেখে একটু দূরে সনাতন দা আর ওদের অফিসের আরো কিছু লোক দাঁড়িয়ে। মুখটা লজ্জায় কুঁকড়ে যায় শান্তনুর। আমাদের কিছু বললেন সনাতন দা? শান্তনু খেয়ালই করেনি কখন পারমিতা ওর পাশ থেকে উঠে ওদের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ওহো পারমিতা, তোমায় তো লক্ষ্য করিনি, তা কেমন আছো? কাজকর্ম সব ঠিক থাকে তো? এখানে নিশ্চয়ই এখন খুব মন বসে গেছে। চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলল সনাতন। প্রথম দিন থেকেই পারমিতার প্রতি একটু নজর ছিল। ভেবেছিল কাজে কর্মে সাহায্য চাইতে এলে তখন একটু সুযোগ বুঝে কাছে আসা যাবে, কিন্তু কি করে যে মোট কাটার সাথে জুড়ে গেল বুঝতেই পারছে না। কাজকর্ম সব ঠিকই চলছে, আর আমিও বেশ ভালোই আছি, কিন্তু বলছিলাম, আপনি কি একটু আগে আমাদের কিছু বললেন? সনাতনের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো পারমিতা। না, এই যে এই ছেলেটার সাথে বাংলা কবিতা নিয়ে কথা হচ্ছিল, তা কথায় কথায় সুকুমার রায়ের কথা উঠলো। তখন সুকুমার রায়ের কুমড়ো পটাশ কবিতাটা শোনাচ্ছিলাম। তুমি জানো তো কবিতাটা? তা জানি। আপনি কবিতাটা পুরোটা জানেন তো, না ওইটুকুই? না, পুরোটা জানি না, কিন্তু রোজ পুরোটা দেখি। কি বলো হে শঙ্কর? পাশে থাকা ছেলেটির দিকে তাকিয়ে আস্তে করে চোখটা মেরে হাসলো সনাতন। আমি কিন্তু পুরোটা জানি, শুনবেন? আচ্ছা, শুধু শেষটুকু শুনুন। তুচ্ছ ভেবে এসব কথা করছে যারা হেলা, কুমড়ো পটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা। দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে। আমায় তখন দোষ দিও না, আগেই রাখি বলে। কি বুঝলেন? জানবেন, তুচ্ছ ভেবে কাউকে হেলা করাটা ঠিক না। আচ্ছা চলি, পরে কথা হবে। পাল্টা উত্তরের অপেক্ষা না করেই পারমিতা হাঁটা দিল। হতভম্ব সনাতনের শক্ত হয়ে যাওয়া চোয়ালটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো শান্তনু। ভীষণ ভালো লাগছিল এই ভেবে যে জীবনে প্রথমবার ওর হয়েও কেউ কথা বলল। তারপর দিন 3 পারমিতা অফিসে এলো না। সারাটা দিন, বিশেষ করে টিফিনের সময়টুকু ভীষণ ফাঁকা লাগতো শান্তনুর। মাঝে মাঝে চিন্তাও হতো, অসুখ বিসুখ কিছু করলো না তো মেয়েটার। অথচ এতদিনেও ফোন নম্বরটা নেওয়া হয়নি। 4 দিনের মাথায় কেবল 5টা নাগাদ শান্তনু যখন ফাইলগুলো গুছিয়ে বাড়ি যাবার তোড়জোড় করছে, হঠাৎ ওর মোবাইলে অচেনা নম্বর থেকে একটা মেসেজ এসে ঢুকলো। শান্তনুদা, আমি পারমিতা। শুনুন, কাল একবার আমার সাথে বিকেল 4টে নাগাদ পার্ক সার্কাস মোড়ে দেখা করতে পারবেন? কিছু কথা ছিল। মেসেজটা দেখে সঙ্গে সঙ্গে নম্বরটায় ফোন করলো, কিন্তু ফোনটা যেন কেউ কেটে দিল। বদলে আবার একটা মেসেজ ঢুকলো, সরি, এখন কথা বলা সম্ভব না, মেসেজ করুন আসতে পারবেন কিনা। পারবো। কাঁপা কাঁপা হাতে লিখে পাঠিয়ে দিল শান্তনু। ওর মনের মধ্যে আনন্দ, উদ্বেগ সব মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কি বলতে চায় ওকে পারমিতা একা ডেকে? ওর মতো পারমিতারও কি একই অনুভূতি হচ্ছে? দূরে কোথাও একটা কোকিল ডেকে উঠল। তাহলে কি অবশেষে শান্তনুর জীবনেও বসন্ত আসতে চলেছে? পরদিন পার্ক সার্কাস মোড়ে যখন শান্তনু ট্যাক্সি থেকে নামলো, তখন ঘড়িতে 4:15 বাজে। অফিস থেকেও তাড়াতাড়ি বেরিয়েছিল, কিন্তু ট্যাক্সিটা পেতে একটু দেরি হয়ে গেল। আসলে আজ অনেকদিন বাদে একটা নতুন পাট ভাঙা সাদা জামা পরেছে, সাথে গতবারের পুজোয় কেনা নতুন নীল জিন্সটা। আর এত কিছু পরে বাসের মধ্যে ধাক্কা খেয়ে আসতে কি আর মন চায়? চারপাশে তাকিয়ে একটা বিখ্যাত রেস্টুরেন্টের সামনে শান্তনু পারমিতাকে দাঁড়িয়ে থাকতে দেখলো। ঘন ঘন চারপাশে তাকাচ্ছে আর ঘড়ি দেখছে। আজ একটা লাল পেরে সাদা ঢাকাই পড়েছে পারমিতা, কপালে একটা বড় টিপ, কানে হালকা ঝুমকো দুল। খানিকক্ষণ অপলক তাকিয়ে রইল শান্তনু। এতক্ষণে পারমিতাও ওকে লক্ষ্য করেছে, হাত নেড়ে ডাকলো। রাস্তা পার হওয়ার সময়ও বুঝতে পারলো ওর মনের মধ্যে লাভ ডুব দিচ্ছে। আচ্ছা লোকমশাই তো আপনি, পাক্কা 15 মিনিট দেরি করলেন? হ্যাঁ মানে ওই আর কি, একটু দেরি হয়ে গেল। শান্তনুর কথা শেষ হতে না দিয়েই পারমিতা ওর একটা হাত চেপে ধরলো। শান্তনুদা, আপনাকে আজ আমার একটা কথা রাখতেই হবে। পারমিতা, আমি পারমিতা নরম হাতের স্পর্শ শান্তনুর শরীরে শিহরণ তুলছিল। হ্যাঁ আপনি 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 ছাড়া কাল আর কারো কথা আমার মাথায় আসেনি। আপনাকে কুমড়ো পটাশ সাজতেই হবে আজ। মানে কি বলছেন আপনি? শান্তনু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আমি ঠিকই বলছি। আসলে এখানে পাশেই একটা অনাথ প্রতিবন্ধী বাচ্চাদের হোম আছে। অফিসের পর আমি এখানে রোজ আসি, ওদের সাথে সময় কাটাই। বলতে পারেন ওরা আমার সব, আমার আনন্দ। আজ সুকুমার রায়ের জন্মদিন উপলক্ষে আমি আর আরো কজন মিলে ঠিক করেছিলাম আবোল তাবোলের কিছু কবিতা নাটকের মতো করে ওদের শোনাবো।
ওরা আনন্দ পাবে, কিন্তু শেষ মুহূর্তে যার কুমড়ো পটাশের চরিত্রটা করার কথা ছিল তিনি অসুস্থ হয়ে পড়েন। তখনই আমার আপনার কথা মনে পড়ে। আপনি এত ভালো কথা বলতে পারেন, এত ভালো হাসতে পারেন, আর আপনার চেহারার সাথে মানাবেও ভালো। আপনি শুনছেন? আপনি করবেন তো? আমি বাকিদের কথা দিয়েছি, দয়া করে আমার মুখটা রাখুন। এতক্ষণ পারমিতার বলা কথাগুলো হতবাক হয়ে শুনছিল শান্তনু। তাহলে শুধু এই জন্যই ও আজ ওকে ডেকে পাঠিয়েছিল, আর কিচ্ছু না? আর মনে মনে বোকার মতো কত স্বপ্নের মায়াজাল বুনেছিল। শেষমেশ আপনিও তাহলে বাকিদের মতো আমায় কুমড়ো পটাশ বানিয়ে ছাড়লেন পারমিতা। জোরে চেঁচিয়ে উঠল শান্তনু। আমি জানি মোটা বলে সবাই আমায় বিদ্রুপ করে, আমাকে কুমড়ো পটাশ বলে ডাকে, কিন্তু একমাত্র আপনাকে আমি একটু আলাদা ভেবেছিলাম। অনেকদিন পরে আপনার মধ্যে আমি একটা বন্ধুকে খুঁজে পেয়েছিলাম। কি লাভ হলো আপনার আমার সাথে এইভাবে মজা করে? খুব আনন্দ পেলেন তো আপনি? শান্তশিষ্ট স্বভাবের শান্তনুর সব রাগ ক্ষোভ যেন আজ বেরিয়ে আসছিল। আপনি আমায় ভুল বুঝছেন শান্তনুদা, আমি ওভাবে ঠিক। পারমিতা বুঝতে পারছিল না কি বলবে। হাত তুলে পারমিতাকে থামিয়ে দিল শান্তনু। থাক, আর কিছু না হয় নাই বললেন। চলুন, কোথায় যেতে হবে? আপনি যখন চান আমি সবার সামনে হাসির পাত্র হই, তাহলে তাই হোক। শান্তনুদা, বিশ্বাস করুন, আজ আপনার লাভ বই ক্ষতি হবে না, বিড়বিড় করল পারমিতা। হোমটার নাম ভালোবাসা। বেশ অনেকটা জায়গা জুড়ে গাছগাছালি দিয়ে ঘেরা। শান্তনু যেতেই পারমিতা ওর সাথে হোমের সাথে যুক্ত আরো অনেকের আলাপ করিয়ে দিল। তারপর একটা লোক এসে ওকে মেকআপ করার জন্য নিয়ে গেল। মেকআপ শেষ করে শান্তনু একটা বড় হল ঘরে এলো। সারাটা হল ঘর জুড়ে অনেকগুলো খাট রাখা আছে, আর প্রত্যেকটা খাটে একজন করে বাচ্চা, যাদের বয়স মোটামুটি 3 থেকে 10 বছরের মধ্যে হবে। শান্তনু দেখলো বাচ্চাদের মধ্যে কেউ অন্ধ, কেউ পঙ্গু, আবার কেউ হয়তো শুনতে বা বলতে পারে না। এক কথায় সমাজ যাদের প্রতিবন্ধী বলে। হলঘরটা সুন্দর করে রং বেরঙের বেলুন আর সুকুমার রায়ের কবিতার বিভিন্ন কাট আউট দিয়ে সাজানো হয়েছে। ওকে কি করতে হবে সেটা পারমিতা মোটামুটি বুঝিয়ে দিয়েছিল। পেছন থেকে কেউ একজন কবিতা আবৃত্তি করবেন আর ওকে অভিনয় করে হাসাতে হবে। আশ্চর্যের বিষয়ে শান্তনুর আর আগের মতো এতটা খারাপ লাগছিল না। প্রথমে হলো গোপ চুরি, তারপর গন্ধ বিচার। শান্তনু অবাক হয়ে দেখছিল বাচ্চাগুলো কি সুন্দর পুরো ব্যাপারটা উপভোগ করছে, ক্ষণে ক্ষণে আনন্দে হাততালি দিয়ে উঠছে। এরপর যখন শান্তনুর পালা এলো, ও যেন উজাড় করে দিল নিজেকে। বিভিন্ন মুখভঙ্গি করে বাচ্চাদের মাঝে গিয়েও জীবন্ত করে তুলল চরিত্রটাকে। হাততালিতে ফেটে পড়ল হলঘরটা। অনুষ্ঠান শেষে শান্তনু চুপ করে হলঘরের এক কোনায় দাঁড়িয়েছিল। একজন ম্যাজিশিয়ান তখনও বাচ্চাদের ম্যাজিক দেখাচ্ছিল। হঠাৎ দেখলো একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে পারমিতা এগিয়ে আসছে। পোলিও হয়ে বাচ্চাটার হাঁটুর নিচ থেকে পা দুটো সম্পূর্ণ বেঁকে গেছে। এই যে তোমার কুমড়ো পটাশ, শান্তনুকে দেখিয়ে বলল পারমিতা। তুমি বুঝি কুমড়ো পটাশ? আধো আধো স্বরে চোখ দুটো গোল গোল করে বলল মেয়েটা। হ্যাঁ, আর তুমি কে? মিষ্টি হেসে জিজ্ঞাসা করলো শান্তনু। আমার নাম তিন্নি। বাহ, তা তিন্নি, তোমার আজকে মজা হয়েছে? খুব। জোরে ঘাড় এলালো তিন্নি। আর সব থেকে কাকে ভালো লেগেছে বলো? পারমিতা জিজ্ঞেস করলো। তোমাকে কুমড়ো পটাশ, বলে দুহাত বাড়িয়ে দিল তিন্নি। তিন্নিকে কোলে নিল শান্তনু। তিন্নি, তুমি যাবে আমার সাথে আমার বাড়ি? আমি রোজ তোমার সাথে খেলবো তাহলে। তুমি রোজ খেলবে আমার সাথে? খুব মজা হবে। জানো, ফাদার কাকু বলেছে আমার বাবা মা নাকি আকাশে তারা হয়ে গেছে, তাই আমার সাথে খেলার কেউ নেই। কে বললো তোমার কেউ নেই? তোমার তো আমি আছি, কুমড়ো পটাশ কাকু। তিন্নিকে বুকের মধ্যে চেপে ধরল শান্তনু। ও অনুভব করলো ওর দু চোখ কখন জলে ভিজে গেছে। এ কি শান্তনুদা, আপনি কাঁদছেন? পারমিতা দেখলো শান্তনুর দু চোখ জলে ভরে গেছে। জানো পারমিতা, পৃথিবীতে আমার আজ মা ছাড়া কেউ নেই। ছোটবেলা থেকেই আমার গোলগাল মোটা শরীরটার জন্য সবাই হাসতো আমার ওপর, আজও হাসে। প্রথম প্রথম ভীষণ কান্না পেত আমার, তারপর একদিন সব অভ্যেস হয়ে গেল। নিজের ওপর সব বিশ্বাস হারিয়ে ফেলে সবার থেকে আস্তে আস্তে গুটিয়ে নিলাম নিজেকে। শুধু বাঁচতে হয় তাই বেঁচে থাকতাম, কিন্তু আজ এদের মাঝে এসে মনে হচ্ছে মিথ্যে এতদিন নিজেকে নিয়ে দুঃখ করছি। এদের কষ্টের কাছে আমার কষ্ট কিছুই না। আর আজ যখন এতগুলো কচি কচি মুখগুলো আমি হাসিতে ভরিয়ে দিচ্ছিলাম, ওরাও দুহাত বাড়িয়ে
আমার কাছে আসতে চাইছিল, মনে হলো আমি সব পারি। সরি তখন তোমার ওপর রাগ করার জন্য, কিন্তু তুমি আজ আমাকে এখানে নিয়ে এসে যেন একটা অন্য পৃথিবীর সাথে আমার পরিচয় করিয়ে দিলে। কোনো ধন্যবাদই তার জন্য যথেষ্ট না। গলাটা ধরে এলো শান্তনুর। আমি জানতাম শান্তনুদা আপনার ভালো লাগবে। শান্তনুর পিঠে হাত রাখলো পারমিতা। আসলে আপনি ভীষণ ভালো একটা মানুষ, কিন্তু এই বাকি সমাজটা যারা শুধু বাইরের সৌন্দর্যকেই বড় করে দেখে, তাদের জন্য আপনি নিজেকে হারিয়ে ফেলছিলেন। তাই আজ থেকে শুধু নিজের জন্য বাঁচুন শান্তনুদা, তাদের জন্য বাঁচুন যারা আপনাকে ভালোবাসে। দেখবেন একদিন এই বাকি সমাজটাই আপনাকে বরণ করে নেবে আপনারই গুণে। তখন হয়তো আমি আর এখানে থাকতে পারবো না। কেন, কোথায় যাবে তুমি? অবাক হয় শান্তনু। আসলে কদিন ধরেই বাবার শরীরটা ভালো নেই। মা একা, ভাই ছোট, ওরা সবটা সামলাতে পারছে না। জলপাইগুড়ির একটা স্কুলে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে এসেছিলাম, ওটা লেগে গেছে। ভাবছি ওখানে ফিরে যাব। আমি যাবার পর এখানে আমার কাজের দায়িত্বটা আপনাকে নিতে হবে। পারবেন না? পারবো পারমিতা, আমায় পারতেই হবে। তিন্নিকে আরো বেশি করে আঁকড়ে ধরে শান্তনু। অনেক ভালো লাগার মাঝেও শান্তনুর ভীষণ কষ্ট হচ্ছিল। বছর চারেক পরের কথা। সেদিন শো সেরে বেরোতে শান্তনুর একটু রাত হয়ে গেল। শেষ ট্রেনটা ধরে মোবাইলের ইন্টারনেটটা অন করলো, আর সাথে সাথে অনেক মেসেজ ঢুকতে শুরু করলো। সবগুলোতে চোখ বোলাতে বোলাতে হঠাৎ একটা মেসেজে চোখ আটকে গেল। কেমন আছেন শান্তনুদা? আমায় চিনতে পারছেন তো? আমি পারমিতা। আমি এখন বরের কাজের সূত্রে ব্যাঙ্গালোরেই থাকি। জানেন, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পেজ কুমড়ো পটাশ আমি অনেক দিন থেকে ফলো করছি, আর সেখান থেকে আপনার সব কাজের খবর পাই। আপনি এখন কত জায়গায় প্রতিবন্ধী শিশুদের নিয়ে কত কিছু করেন। আপনার কাজ সত্যি অনুপ্রাণিত করে, আর আমার ভাবতে ভালো লাগে যে কোথাও একটু হলেও আপনাকে আমি এদের জগতে নিয়ে এসেছিলাম। আমার তো আর হলো না, বিয়ে করে সংসারের মধ্যে নিজেকে জড়িয়ে ফেললাম, কিন্তু আপনি চালিয়ে যান, ভালো থাকবেন, আর সবাইকে এমনই ভালো রাখবেন। এতদিন পরে আপনার খোঁজ পেয়ে ভালো লাগলো। আপনিও ভালো থাকবেন, আর মনে রাখবেন কোথাও কারো জীবনের অনুপ্রেরণা আপনি। মেসেজটা পাঠিয়ে চোখটা বন্ধ করলো শান্তনু। রাতের ট্রেন তখন অন্ধকার ভেদ করে ওর ঘরের দিকে ওকে নিয়ে যাচ্ছে, যেখানে ওর মা আর মেয়ে তিন্নি ওর জন্য অপেক্ষায় আছে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।